বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দিল্লি নির্বাচন শেষ এবং নির্বাচন শেষের পরেই দেখা গেল যে বুথ ফেরত সমীক্ষা, বিভিন্ন চ্যানেলে যে বুথ ফেরত সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে বিজেপি এবারে দিল্লি দখল করতে চলেছে। অর্থাৎ আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল তিনি ধরাশায়ী হচ্ছেন। কিন্তু বুথ ফেরত সমীক্ষা সবসময় মেলে না, অনেক কিছুর উপর নির্ভর করে এই বুথ ফেরত সমীক্ষা হয়, কিন্তু সব যে মেলে তেমন কোনো বিষয় নেই। কিন্তু জানি না সেটা কতটা মিলবে। কিন্তু এখন পর্যন্ত যে সমস্ত প্রচুর সংস্থা রয়েছে, কিন্তু ন্যাশনাল চ্যানেল যেগুলো আমরা দেখেছি, নিউজ 18, CNN নিউজ 18, তারপরে আস্থা থেকে শুরু করে জি নিউজ, প্রত্যেক যে সমস্ত ন্যাশনাল চ্যানেলগুলো আছে তারা যা যা ফলো করেছে সেই দেখেই আমরা এই যে বুথ ফেরত সমীক্ষা, তাতে দিল্লি দখলে এগিয়ে রয়েছে বিজেপি। সেখানে পি মার্ক, মার্টিজ, জেভিসি, পিপলস পালস, পিপলস ইনসাইট, পোল ডায়েরি, চাণক্য স্ট্র্যাটেজি প্রত্যেকেই কিন্তু এগিয়ে রেখেছে বিজেপিকে। এবং শুধু তাই নয়, এখানে দেখা যাচ্ছে যে মার্টিজ বাদে প্রত্যেকটি সংস্থায় কিন্তু বিজেপিকে প্রায় 50-এর কাছাকাছি আসন দিচ্ছে, 40-এর কাছাকাছি আসন দিচ্ছে। একমাত্র পিপল পালস তারা 51টি আসন দিচ্ছে, 51 থেকে 60টি আসন বলছে। আমি একটু বলে দিই যে কে কোথায়। পি মার্ক, এখানে বিজেপি 39 থেকে 49, আপ 21 থেকে 31, মার্টিজ 32 থেকে 37, বিজেপি 35 থেকে 40, জেভিসি 22 থেকে 31, বিজেপি 39 থেকে 45। পিপল পালস আপকে দিয়েছে 10 থেকে 19টি আসন এবং 51 থেকে 60টি আসন দিয়েছে তারা বিজেপিকে। অর্থাৎ এইখানে তারা এগিয়ে রেখেছে। আর পিপলস ইনসাইড তারা আপকে দিয়েছে 25 থেকে 29টি আসন এবং বিজেপিকে দিয়েছে 40 থেকে 44টি আসন। পোল ডায়েরি 18 থেকে 25 আপ এবং 42 থেকে 50 হচ্ছে বিজেপি। আর চাণক্য স্ট্র্যাটেজি 25 থেকে 28, বিজেপি হচ্ছে 39 থেকে 44। এবং এর মধ্যে কংগ্রেসকে প্রত্যেকে 1 থেকে 2টি আসন দিয়েছে। অনেকেই বলতে পিপল পালস 0 দিয়েছে, জেভিসি 2টো দিয়েছে, 0 থেকে 2, 0 থেকে 1, বাকি অনেকেই দিয়েছে। এখন দেখার যে ভোটটা কংগ্রেস 6.5%, অর্থাৎ 6.5%-এর কাছাকাছি ভোট এখনো পর্যন্ত বুথ ফেরত সমীক্ষায় বলা হচ্ছে যে কংগ্রেস 6.5%, 6.5% ভোট তাদের ঝুলিতে নিয়েছে। এবার এই ভোটটা কাদের ভোট? এটা কি আপের ভোট, নাকি কংগ্রেস তাদের যে ভোটটা, মুসলিম ভোট, দলিত ভোট যেটা তাদের ছিল, সেই ভোটটা তারা নিজেরা আবার ফিরে পাচ্ছে? ক্ষতি কার? আজকে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা দেখা গেল যে দিল্লি দখলে এগিয়ে বিজেপি, যে সমস্ত এজেন্সি অর্থাৎ যারা এই বুথ ফেরত সমীক্ষা, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতেই বিজেপিকে প্রায় 40-এর কাছাকাছি আসন দিয়ে রেখেছে সকলেই। একমাত্র মার্টিজ 35টি বাদে দেখলে পি মার্ক, মার্টিজ, জেবিসি, পিপল পালস, পিপলস ইনসাইট, পোল ডায়েরি, চাণক্য স্ট্র্যাটেজি সকলেই মোটামুটি 40-র কাছাকাছি দিয়েছে। শুধুমাত্র মার্টিজ 35 থেকে 40 দিচ্ছে, কিন্তু অন্যান্যরা শুরুটাই হচ্ছে 35-এর উপরে, অর্থাৎ মেজরিটি পাচ্ছে বিজেপি দিল্লি বিধানসভায়। আর অন্যদিকে আপ একটা ম্যাক্সিমাম ওই 30, মার্টিজ তাকে 32টা দিয়েছে, বাকি সকলে কিন্তু ওই 25-25-এর নিচে রাখছে। কি মনে হচ্ছে? দেখো, প্রথমেই বলে দিই যে অনেক সময় দেখা গেছে যে বুথ ফেরত সমীক্ষা কোনো সময় সঠিক হয়, অনেক সময় সঠিক হয় না। কিন্তু আমরা যেহেতু এই বুথ ফেরত সমীক্ষার উপর আলোচনা করছি, আমরা যদি এই বুথ ফেরত যে সমীক্ষা, আগে সবকটা বুথ ফেরত সমীক্ষায় প্রায় বিজেপিকে এগিয়ে রেখেছে এবং বিজেপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। যদি এই ফল হয় তাহলে বলা যেতে পারে লোকে যত না বিজেপি তার থেকে অনেক বেশি আপের বিরুদ্ধে ভোট দিয়েছিল। এটা পুরোটাই প্রতিষ্ঠান বিরোধী ভোট, আপের বিরুদ্ধে ভোট। গত 10 বছর ধরে
আপ যেভাবে সরকার চালাবে বলেছিল সে আর কি মানুষ তার বিরুদ্ধেই ভোট দিয়েছে। আপ তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, এবং আম আদমি পার্টিকে যে একটা পার্টি ওইটা ডিফারেন্স মনে করেছিল, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিল, সেই দুর্নীতির বিরুদ্ধে দলই তাদের আজকে বলা যেতে পারে নানা রকম দুর্নীতির শুলে তারা বিদ্ধ। তাই এই রায় যদি বলতে পারো একত্রে আম আদমি পার্টির বিরুদ্ধে রায়। কিন্তু কয়েকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেইটা ধরো আপের সঙ্গে বিজেপির সিট তুমি দেখবে 7টা বা 10টার মধ্যে, অন্যান্য গুলো ছাড়া বেশিরভাগই 7টা বা 10টা। এবং কিন্তু তুমি যদি পার্সেন্টেজ অফ ভোট দেখো, সেই পার্সেন্টেজ অফ ভোট কিন্তু কোনো জায়গায় দেখাচ্ছে 1%, কোনো জায়গায় দেখাচ্ছে 2%। সেই পার্সেন্টেজ অফ ভোট কিন্তু তার মধ্যেই ঘোরাফেরা করছে। বলছে কোনো জায়গায় আপ 43, এরা 43.56, এরা 45, আপ 44, এরা 46, এর মধ্যে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে কংগ্রেসের ভোট শেয়ার কিন্তু বলছে 6.5%। কংগ্রেস যদি 1টা থেকে 3টে আসন বলছে, তাহলে 6.5%। তার মানে কংগ্রেস কাদের ভোট কাটলো? কংগ্রেস কি আপের ভোট কাটলো? তাহলে এই যে কংগ্রেসের কত পার্সেন্টেজ অফ কারণ আম আদমি পার্টি যখন বেড়েছিল কংগ্রেসের ভোট শেয়ারের উপরেই তারা বেড়েছিল। এইবার কংগ্রেস কি তাদের ভোট পুনরুদ্ধার করতে পারছে? সেটা কোন জায়গায় ভোট? সেটা কি শুধুমাত্র মুসলিম ভোট, নাকি অন্যান্য রিজিয়নেও কংগ্রেস তাদের ভোট, যেটা একসময় কংগ্রেসের ভোট ব্যাংক ছিল, দলিত ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, সেই ঝুপড়িবাসীদের ভোট ব্যাংক, সেগুলো কংগ্রেস আবার পুনরুদ্ধার করছে। এটাতে বোঝা যাবে যে কংগ্রেসের ভোট ব্যাংক সঙ্গে যেটা হচ্ছে তার সিটটা বাড়ে না বা কমে না, কারণ সবাই সিট কিন্তু 1 থেকে 3টেই দিচ্ছে। এর ফলে ধরো আমরা যেটা কালকে বলেছি, যদি আম আদমি পার্টি হেরে যায়, যেটা আমরা আলোচনায় এনেছিলাম, তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের আর কি তাদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হতে পারে, মানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। হ্যাঁ, এবং এই দিল্লির আসন যদি দিল্লির বিধানসভা যদি হেরে যায়, তাহলে আমার নিজের পাঞ্জাব বিধানসভাও বেশি দিন থাকবে না, কারণ অলরেডি পাঞ্জাব আসন সরকার বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। পাঞ্জাবেও বহু ধরনের গোলমাল হচ্ছে, ফলে আপের সরকার কিন্তু পাঞ্জাবেও আর বেশি দিন নেই। আসনটা, এই রাজ্যটা তারা হেরে যায়, এবং অরবিন্দ কেজরিওয়ালের আর কি রাজনৈতিক জীবন কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্নের সামনে পড়ে যাবে সেখানে। বিপ্লব, একদম এই জায়গা থেকে বলছি যে যে বিষয়গুলো, একটা হচ্ছে মুসলিম ভোট, দলিত ভোট, এই যে মানে 6 মাস আগে বা 6 থেকে 7 মাস আগে যে আমরা লোকসভা নির্বাচন দেখেছিলাম, যেখানে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোট লড়াই করেছিল, আপ এবং কংগ্রেস জোটবদ্ধ হয়েছিল, সেই জোট ভেঙে গেল। অর্থাৎ সেখানে আখেরে এই জোট ভাঙার ফলে না আখেরে লাভ কাদের? আখেরে লাভ তো বিজেপির, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এটা একদমই তাই। আখেরে লাভ কে পাচ্ছে? লাভ বিজেপি পাচ্ছে। এটা আমরা বলছিলাম, যদি তাদের মধ্যে ভোট ভাগাভাগি হয়, যে কংগ্রেস যদি তার মুসলিম ভোটটা কেটে নেয়, আমি তো বললাম, দেখো তুমি যে 6.5% ভোট যদি কংগ্রেস পায়, তাহলে যদি এই 6.5% ভোট দুজনের একসাথে লাভ হতো, তাহলে তো সুইপ করে বেরিয়ে যেত যদি একসাথে লড়তো। কিন্তু তো সেটা হওয়ার নয়, কারণ আগেও আমরা দেখেছিলাম যে তোমার আগে হরিয়ানা নির্বাচনেও তারা একসাথে লড়তে পারেনি, ফলে সেটা হওয়ার নয়। তো এখানে দাঁড়িয়ে বিপ্লব, এবং সেখানে বিজেপির দীর্ঘদিন ধরে বিজেপির যেটা অনেক সুবিধাজনক, যেহেতু দিল্লিতে আপ তাদের বলা যেতে পারে বুকের ওপর বসে নানা রকম কার্যকলাপ চালাচ্ছিল, যেটা বিজেপির রাজনীতির পক্ষে খুব একটা সুবিধাজনক ছিল না, এবং নানাভাবে তুমি দেখবে রোজই প্রায় গোলমাল লেগে থাকতো। সেটা বিজেপির পক্ষে অনেক বেশি সুবিধাজনক তাদের। যদি এই বুথ ফেরক সমীক্ষার ফল সঠিক হয়, তাহলে বারবার করে বলছি আপের রাজনৈতিক, কারণ আম আদমি পার্টি কিন্তু পুরোটাই অরবিন্দ কেজরিওয়ালের উপর নির্ভরশীল। তারা যত না একটা পার্টির ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে, অনেক বেশি এটা একটা পার্সোনাল ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে অরবিন্দ কেজরিওয়াল। সেই অরবিন্দ কেজরিওয়ালের ব্র্যান্ডটাই যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই আপের অ্যাজ এ পলিটিক্যাল পার্টির কিন্তু সার্ভাইভ করা খুব মুশকিল। অন্তত আমি যেটা মনে করি, ধরো আমাদের যেরকম স্টার্ট আপ কোম্পানি হয়, যে এটাও রাজনীতির বাজারে আম আদমি পার্টিও একটা স্টার্ট আপ ছিল, সেই স্টার্ট আপটা কিন্তু বেশি দূর গেল না। 10টা বছর পর আজকে হেরে গেলে তারা কিন্তু সেই স্টার্ট আপটা ফেল করলো বলতে পারো। এবার এই জায়গা থেকে বলছি যে হিন্দুত্ব ভোট এবারে বিজেপির কাছে একটা বড় ভাবে করেছিল, বিশেষ করে যখন এই মহাকুম্ভ, গত 1 মাসেরও বেশি ধরে মহাকুম্ভ চলছে, 1 মাস 15 দিন প্রায় হলো,
সেখানে যেদিন দিল্লির নির্বাচন সেদিন সেই দিনটাকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভে স্নানের জন্য, পুণ্য স্নান করলেন। এবং তিনি বলছেন যে সরসজ্জায় এতে জন্য আর কি এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গাটা থেকে যে এইটা কি ভোটে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করলো আজকের দিনে? না না, আমার জানি না এটা খুব, কারণ নরেন্দ্র মোদী এই প্রথমবার নয়। আমরা যদি দেখি লোকসভা ভোটের পর উনি কন্যাকুমারিকায় চলে গেছেন, তার আগেও পাহাড়ে গেছেন, উনি গুহায় গিয়েছিলেন। এইটা আমার মনে হয় না হঠাৎ করে ভোটের বাজারে বিরাট প্রভাব ফেলবে একদিনের জন্য হিন্দু ভোটের কনসলিডেশন। বরঞ্চ এখানে অনেক বেশি ভোটের প্রভাব যেটাই পড়বে বিপ্লব, সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স ছাড়, যে 12 লক্ষ পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় যেটা করে দিল। এবং ওখানে মধ্যবিত্ত আর কি দিল্লিতে সবই চাকুরিজীবী মানুষ, বেশিরভাগ 63% মানুষ চাকুরিজীবী। ফলে এটা কিন্তু তাদের ওপর, এই যে কর ছাড়, এটা কিন্তু তাদের ওপর অনেক বেশি প্রভাব ফেলবে। উল্টা দিকে হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল, যাকে ভেবেছিল যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তিনি অন্যতম মুখ, সেখানে কিন্তু তার আর কি যে ভাবমূর্তি এবং দলের ভাবমূর্তি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে কথা, ধরো আপ তো কিছু ভালো কাজ করেছিল, স্কুলে হোক বা চিকিৎসা ক্ষেত্রে হোক, সেই কাজগুলো ধামাচাপা পড়ে অনেক বেশি কিন্তু এই দুর্নীতি ইস্যু, তার থাকা, শীর্ষমহলে থাকা। এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে ওই তুমি লোকসভা ভোটের সময় কংগ্রেসের সাথে এক সময় জোট করলে, এখানে কংগ্রেস দুজন দুজনকে গালাগালি দিচ্ছে, একে ওকে চোর বলছে, আরেকজন তাকে চোর এবং দেশদ্রোহী বলছে। ফলে সাধারণ মানুষ তবে কনফিউজড। তারা দুদিন আগে দেখলো, তারা হাতে হাত মিলিয়ে বলছে বিজেপির বিরুদ্ধে লড়ুন, আমরা বিজেপি হচ্ছে দুর্নীতিগ্রস্ত। আবার রাহুল গান্ধী পরে শুনে গিয়ে বলছে এ চোর। ফলে দেখো, মানুষ তো কিছুর ওপর একটা নীতি বা তার উপর দাঁড়িয়ে ভোট দেবে। 6 মাসের আগের সঙ্গে 6 মাসের আগের পরের দলকে কোনো মেলাতে পারছে না। এবং এর ফলে তুমি এই আপের হেরে যাওয়ার ফলে কিন্তু বড় ধাক্কা লাগবে ইন্ডিয়া জোটেও। একদম। এখন দেখার যে আগামী 8 ফেব্রুয়ারি এই নির্বাচনের ফলাফল, বুথ ফেরত সমীক্ষায় যা দেখা গেল তাতে প্রায় সকলেই বিজেপিকেই এগিয়ে রাখছে। 40-এর কাছাকাছি আসন নিয়ে বিজেপি আসছে। জানি না সেটা কি হবে, কারণ বুথ ফেরত সমীক্ষা সবসময় হয়তো মেলে না, অনেক কিছুর উপর সেটা নির্ভর করে। কিন্তু দেখা যাক এখন বুথ ফেরত সমীক্ষা সত্যি এটা সত্যই ফল প্রকাশের দিন সেটা সত্য হয় কিনা, সেদিকে নজর থাকবে। এবং সেই সঙ্গে যে যদি বিজেপি এই দীর্ঘদিনের যে স্বপ্ন, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সাল থেকে তিনি প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু প্রতিবারই তিনি দিল্লিটা জয় করতে পারেননি। এবার কি তাহলে দিল্লি তার হাতের মুঠোয় আসছে? নজর সেদিকে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।